ওকে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স নিয়ে আজকে পড়াশোনা করব। আমাদের আজকে টপিক হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। আর বাক্যগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, তারই কিছু অংশ আজকে আমরা পড়ব। সেন্টেন্স যেমন এখানে বলেছে যে লুক অ্যাট দিস টেবল, টেবিলটা দেখো, রাইটস। ওকে, লুক অ্যাট দিস টেবল, টেবিলটার দিকে দেখো কি কি বলেছে। রাইটস ইভা লেটার আ। আচ্ছা, আমরা জানি যে বাক্য কি? বাক্য হচ্ছে কিছু অর্থবোধক শব্দ পাশাপাশি বসে একটা অর্থবোধক কোনো কিছু তৈরি করবে, সেটাকে আমরা বাক্য বলি। বা কিছু অর্থবোধক শব্দ পাশাপাশি বসে একটা সেন্স করবে, সেটাকে আমরা সেন্টেন্স অথবা বাক্য বলি। এগুলো পরে আসে। আমি যদি একদম আমাদের ছোটবেলার একটা এক্সাম্পল দিই, যেমন আমি ভাত খাই, এটা দ্বারা বুঝতে পারি যে আমি ভাত খাচ্ছি। কিন্তু আমি যদি বলি যে খাই ভাত আমি, তাহলে কিন্তু আসলে এটার কোনো মিনিং থাকছে না কথাটার, তাই না? এলোমেলো হচ্ছে। ঠিক সেরকমই এখানে বলেছে যে সেন্টেন্স নয় কোনগুলো আর সেন্টেন্স কোনগুলো। আচ্ছা, সেন্টেন্স নয় কোনগুলো? রাইটস ইভা লেটার আ। ইভা রাইটস আ লেটার, ইভা একটি পত্র লেখে। কোরআন দ্য রিডস ফাদার, ফাদার রিডস দ্য কোরআন। টু স্কুল গোজ উর্মি এভরিডে। এই যে এলোমেলো করে শব্দ আছে, শব্দগুলোর অর্থও আছে, কিন্তু তারা এলোমেলো ভাবে বসেছে, এগুলোকে কিন্তু আমরা বাক্য বলতে পারি না। আমরা বাক্য কোনগুলোকে বলতে পারি? যে শব্দগুলো পাশাপাশি বসে একটা অর্থবোধক কোনো মিনিং বোঝায়, সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। ওকে। আচ্ছা, একবার একটু সেন্টেন্সের ডেফিনেশনে আসি। হোয়াট ইজ আ সেন্টেন্স? সেন্টেন্সের কাজই হলো মনের ভাব প্রকাশ করা। সেন্টেন্সের কাজ কি? আমাদের মনের ভাবটা প্রকাশ করা। উপরের বাম এবং ডান দিকের শব্দগুলো লক্ষ্য করলে কিছু পার্থক্য দেখা যায়। এই যে উপরের যে বাম এবং ডান দিকের শব্দগুলো, এগুলো দেখলে আমরা পার্থক্যগুলো বুঝতে পারি। বাম দিকের শব্দ সমষ্টি কোনো অর্থ প্রকাশ করে না, যেমনটা এই যে রাইটস ইভা লেটার, এগুলো কোনো অর্থ প্রকাশ করে না, তাই তারা সেন্টেন্স নয়। অপরদিকে ডান দিকের শব্দগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন ইভা রাইটস আ লেটার, তাই ডান দিকের শব্দ সমষ্টি সেন্টেন্স বা বাক্য। একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে আমরা সেন্টেন্স বলি। যদি ইংলিশে একটু ডেফিনেশনটা দেখি, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। আবার যদি বলি, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থবোধক কোনো সেন্স দেয়, সেটাকেই আমরা বাক্য বলতে পারি। দেখো, ক্লাসটা রেকর্ডটা তোমরা দেখবা, হোমওয়ার্ক যখন হোমওয়ার্কের জন্য প্রয়োজন পড়বে, রেকর্ডটা তোমরা দেখবা, আমি দেখবো না। সমস্যা তোমাদের হবে যে স্ক্রিনে এত দাগাদাগি দেখে বিরক্ত তোমাদেরই ফিল হবে। তোমাদেরই মনে হবে যে স্ক্রিনে এত দাগ, এই রেকর্ডটা কিভাবে দেখবো, বিরক্তি ফিল হচ্ছে। এটা কিন্তু আমার সমস্যা না, কারণ আমার প্রয়োজন পড়বে না যে আমি সেকেন্ড টাইম যে এই রেকর্ডটা দেখি। সো যারা যারা দাগ দিয়েছো, তাদের যদি মনে হয় বা সেন্স কাজ করে যে আমার এই দাগগুলো সরানো দরকার, জাস্ট রিমুভ দেম অর কিপ দেম, ইটস ইয়োর চয়েসেস। ওকে, দেন আসি সেন্টেন্স। হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার? ওকে, আমাদের টাইপস অফ সেন্টেন্স আছে। অর্থভেদে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। অর্থভেদে কি? বাই মিনিং আমরা সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলি। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশ সূচক যে বাক্যগুলো, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আপটেটিভ সেন্টেন্স, যেগুলো ইচ্ছা অথবা আশীর্বাদমূলক বাক্য, সেগুলোকে আমরা আপটেটিভ সেন্টেন্স বলি। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় বা আবেগসূচক বাক্যকে আমরা বলে থাকি। আমি আবার বলছি, অর্থভেদে মানে হচ্ছে বাই মিনিং সেন্টেন্স 5 টাইপস। একটা হচ্ছে বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, উপদেশ, আপটেটিভ মানে ইচ্ছা বা আশীর্বাদ, এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময় বা আবেগসূচক। ঠিক আছে?
এবার আজকে আমরা প্রথম তিনটা একটু দেখবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ মেবি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। বিবৃতি মানে হচ্ছে সাধারণ একদম সিম্পল একটা কথা, এটাকে বলা হয় বিবৃতি। ঠিক আছে, যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। A sentence that makes a statement is called an assertive sentence. A sentence that makes a statement is called an assertive সেন্টেন্স। যেমন তুহিন রিডস আ বুক, তুহিন বই পড়ে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সাধারণ একটা বাক্য দিচ্ছে যে তুহিন বইটা পড়ছে। মাহজাবিন ডান্সেস ওয়েল, মাহজাবিন খুব সুন্দর বা ভালো নাচে, এটাও হচ্ছে একটা সাধারণ তথ্য দিচ্ছে। উপরের সেন্টেন্স দুটি দিয়ে কাজের বিবৃতি প্রকাশ পায়, তাই সেন্টেন্স দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তুহিন বই পড়ছে, এটা একটা কাজ, বা মাহজাবিন ভালো নাচে, নাচটা একটা কাজ। এই যে প্রত্যেকটা কথা খুব সাধারণ, মানে সাধারণ কোনো কথা যখন আমরা বলবো সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসি অ্যাসার্টিভ সেন্টেন্সেস এক্সাম্পল। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল গুলো কি কি? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা খুবই সাধারণ একটা কথা, আমরা বলে থাকি যে আই এম এ স্টুডেন্ট, এটা আমি একজন ছাত্র। কামাল প্লেজ হকি, কামাল হকি খেলে, এটাও খুব সাধারণ একটা বিবৃতি দিচ্ছে বা কারো সম্পর্কে একটা সাধারণ তথ্য দিচ্ছে, সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন আসছে হচ্ছে উই স হিম রাইটিং, আমরা তাকে লিখতে দেখেছি বা লিখতে দেখলাম। সালমা উইল ওয়েট ফর মি, সালমা আমার জন্য অপেক্ষা করবে, এটা হচ্ছে খুব সাধারণ একটা বিবৃতি দিচ্ছে, যার কারণে এগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি বললাম আমি? ভালো করে শুনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা এখানে জাস্ট নেগেটিভটা দিয়ে রেখেছে কেন? আচ্ছা ওয়েট, আচ্ছা অ্যাসার্টিভেরই একটা অংশ হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভটা দেয়নি। অ্যাফার্মেটিভ আমরা দেখলাম এই জন্য দেয়নি। অ্যাফার্মেটিভ হচ্ছে যেগুলো হ্যাঁ বোধক বোঝাবে, যেমন আই এম আই স্টুডেন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি একজন ছাত্র, এখানে উত্তরটা হ্যাঁ আসে। কিন্তু আমি যদি বলি আই এম নট এ স্টুডেন্ট, তখন হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে না বোধক শব্দ বা না বোধক বাক্য। হ্যাঁ, এবার আমি আসি নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দিয়ে না বোধক অর্থ প্রকাশ পায় তাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। যেমন দ্য গার্ল হ্যাজ নো ডলস, মেয়েটির কোনো পুতুল নেই। উই ডু নট প্লে অ্যাট নুন, আমরা দুপুরে খেলি না। সাদিয়া ডাজ নট লার্ন হার লেসন রেগুলারলি, সাদিয়া নিয়মিত তার পড়া শেখে না। দ্য বয় উইল নট অ্যাটেন্ড দ্য ফাংশন, বালকটি অনুষ্ঠানে যোগ দিবে না। নেগেটিভ সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আছে বা গঠন আছে যেগুলো দেখে আসলে আমরা চিনতে পারবো যে এটা নেগেটিভ সেন্টেন্স। যেমন দেয়া আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। আচ্ছা, টু বি ভার্ব বা বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে বলা হয় বি ভার্ব। তাহলে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের সময় কিভাবে বসবে? দুটো ভাবে বসতে পারে। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট বসবে, দেন বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বসতে পারে, এরপরে একটা নট বসবে, দেন অবজেক্ট আর এক্সটেনশন। যদি আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই, যেমন হচ্ছে এই যে আইটা হচ্ছে কি? সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসার কথা, সাবজেক্ট বসেছে। এরপর টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার এটা পার্সন ওয়াইজ বসে, সেখান থেকে আই এর সাথে সবসময় এম বসে, তাই এখানে এম বসেছে। এই যে এমটা হচ্ছে টু বি ভার্ব বসেছে সাবজেক্টের পরে, এরপরে টু বি ভার্বের পরে একটা নট বসবে, ভার্বের পরে একটা নট বসবে, এই যে বসেছে ভার্বের পরে এমটা হচ্ছে টু বি ভার্ব, এরপরে একটা নট বসেছে। এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত যে অংশটা থাকে সেটাকে, যেমন আর সিঙ্গার, আই এম নট আ সিঙ্গার, আমি গায়ক নই। ঠিক একইভাবে তাহেরুন সাবজেক্ট, ওয়াজ ওয়ার এম ইজ আর ওয়াজ আছে, এটা হচ্ছে টু বি ভার্ব, এরপরে নট বসবে, দেন আর রাইটার হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। সেম ভাবে দে আর নট প্লেয়ার্স, দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাটেন্টিভ। এরপরে আরেকটা কি? সাবজেক্ট থাকবে, সবকিছুই ঠিক থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, ভার্বও থাকবে, নো অথবা নট থাকবে, এ অ্যান একটা আর্টিকেল থাকবে, এবং অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। এটা কিভাবে হয়? এখানে হ্যাভ ভার্ব বসে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ ভার্ব বসে। ঠিক আছে,
যেমন এই যে উর্মি, উর্মিটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ ভার্ব কি, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। উর্মি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ বসেছে। এরপরে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এখানে নো অথবা নট বসবে, তাহলে উর্মি হ্যাজ নট অ্যান আমব্রেলা। একটা আর্টিকেল বসবে, দেন হচ্ছে অবজেক্ট এক্সটেনশন বসবে। অ্যানটা হচ্ছে আর্টিকেল, আর আমব্রেলাটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপরে দ্য গার্ল হ্যাজ নো ডল, দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে থেকে একটা, নো অথবা নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এরপরে একটা অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, দেন পরেরটায় যাই। ওকে, আমরা প্রথমে দুটো দেখলাম, যে একটা হচ্ছে বি ভার্ব দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। আমরা আরো দুইটা ভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি, একটা হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো দিয়েও আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বস, মডেল অক্সিলারি ভার্ব দিয়েও আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। যেমন হচ্ছে এই যে এটা আছে, সাবজেক্ট আছে, যেহেতু নেগেটিভ, ডু এর সাথে নট বসবে, এটা ডাজ হবে, হ্যাঁ ডিজ না, ডাজ হবে, ডি ও ইএস, ডাজ নট, ডিড নট, এগুলো থাকবে। এরপরে একটা ভার্বের বেস ফর্ম বসবে, মানে ভার্ব ওয়ান বসবে, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন হচ্ছে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রাখি, রাখি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমি ডাজ ব্যবহার করব, রাখি ডাজ। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এই জন্য কি হবে, নট বসবে, রাখি রাখি ডাজ নট। ভার্বের বেস ফর্ম, ফিলটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ফিল, ফেল্ট, ফেল্ট, ফিল হচ্ছে V1, ফেল্ট হচ্ছে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে ওয়েলটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, তাহলে রাখি ডাজ নট ফিল ওয়েল। এরপরে দে ডু নট ওয়েস্ট দেয়ার টাইম, সেম ভাবে আছে, সালমা ডিড নট এনজয় দ্য গেম, সালমা খেলাটি উপভোগ করেনি, এটা গেল একটা। ওকে, এরপরে কি আছে, এরপরে বলেছে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব। আচ্ছা, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে মডেল ভার্ব থাকবে। মডেল ভার্ব কোনগুলোকে বলা হয়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাইস্ট, নিড, ওট টু, ডেয়ার, এগুলোকে বলা হয় মডেল ভার্বস। তাহলে মডেল ভার্বস কোনগুলো, এগুলো একটু মেমোরাইজ করতে হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ওট টু, ডেয়ার, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলোর পরে একটা নট বসবে, দেন মূল ভার্ব। মূল ভার্ব বলতে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আরিবা, তুমি কি ঘুমাচ্ছ? ভার্বের বেস ফর্ম বসবে, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। আচ্ছা, তোমরা তো ইজিলি ক্লাসে ঢুকতে পারলে, রাইট? ওকে, যদি আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে বলেছে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রফিক। এরপর ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ওট টু, ডেয়ার, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এর মধ্যে একটা আছে যে কান্ট, মানে ক্যান নট, ক্যান নট এর শর্ট ফর্ম হচ্ছে কান। এরপর ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম কি, ডিভাইড, ডিভাইড, ডিভাইডেড, ডিভাইডেড, ঠিক আছে, ডিভাইডটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। তাহলে এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের নেগেটিভ সেন্টেন্সেস। এরপরে তানিয়া কুড নট টেল আ স্টোরি, তানিয়া কোনো গল্প বলতে পারেনি। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমি একটু এক্সাম্পল দেখাই, দেন জিজ্ঞাসা করছি।
যেমন হচ্ছে লিমা উইল নট গেট আ প্রাইজ, লিমা কোনো প্রাইজ পাবে না। উই শুড নেভার টেল আ লাই, যেমন লিমা উইল নট গেট আ প্রাইজ, উইল আছে, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে করা। উই শুড নট, উই শুড নেভার, শুডের সাথে নেভার বসে, নট খুব কম বসে, যখন উচিত অর্থে আসবে তখন নেভার বসবে। উই শুড নেভার টেল আ লাই, আমরা কখনো মিথ্যা বলবো না। সীমা নিড নট, নিড নট আ পেন, নিডটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। রানী উড নট ক্যারি দ্য লোড, উডটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে করা। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক মি। আচ্ছা, সাম্য কথা বলবে, ওকে। তোমরা যদি ক্লাসে শান্ত থাকতে আমি মাইকটা অন রাখতে পারতাম, বাট ওকে। হ্যাঁ, আনমিউট করে কথা বলো সাম্য। মিস আদাব, সাম্য না, আমি একটু কথা বলতে চাইছিলাম। জি আপু। আসলে আচ্ছা আচ্ছা আপু, খুব ইম্পর্টেন্ট না হলে ক্লাসের পরে একটু কথা বলি, না হলে রেকর্ডিং এ আসলে আমাদের কনভারসেশন চলে আসবে। ইম্পর্টেন্ট মিস, একটু স্পিডটা একটু কমায় যদি পড়ান আর কি, বাচ্চারা তো ছোট, মাত্র ফোরে পড়ে, এটা মানে বুঝতেছে না সবগুলা, এই আর কি, এটাই ইম্পর্টেন্ট। আচ্ছা আপু, স্পিড কমানোর ব্যাপারটা, আচ্ছা। একটু স্পিড কমায়, মিস একটু কমই পড়ান ভালো, কিন্তু যেন ভালো করে বুঝে আর কি বাচ্চারা, একটু সেদিকে আর কি একটু খেয়াল করবেন, কারণ তো নতুন, ওরা তো বুঝতেছে না, আমার ছেলেই বুঝতেছে না। আচ্ছা, ও কি ক্লাস 4-এ পড়ে? ক্লাস ফোরে পড়ে। আচ্ছা আপু। ওর জন্য এগুলা নতুন, ওর জন্য এগুলা নতুন, ও আর কোনোদিন মানে পড়ে নাই এগুলা। আচ্ছা, প্রথমত আপু ও হচ্ছে কিডস ব্যাচের স্টুডেন্টের হওয়ার কথা তাহলে ওর, কারণ আমাদের নার্সারি থেকে 4 পর্যন্ত হচ্ছে কিডস ব্যাচ, আর 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে জুনিয়র ব্যাচ। এখানে মোটামুটি বাচ্চাদের এই জিনিসগুলা ওদের নলেজে থাকে। তো আচ্ছা, হুম, সমস্যা নেই, আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে যতটুকু বলছিলাম এর মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে কোয়েশ্চেন করতে পারো, চ্যাট বক্সে লিখবে, তাহলে ইজি হবে। আর আচ্ছা, টার্টিলার বোধহয় কোয়েশ্চেন আছে, জি টার্টিলা বলো। আহা, হারিয়ে ফেললাম। হ্যালো টার্টিলা। মিস, আমি আর কি প্রথম দিক দিয়ে আর কি বুঝতে পারিনি, কারণ আমি জয়েন্ট হতে পারিনি। আচ্ছা, কত দূর দেখোনি? দাঁড়া, ওয়েট, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তখন বলতে পারবে। আচ্ছা, ইয়া, ধ্যাৎ, একটু ওয়েট বাবা। আচ্ছা, এই স্লাইডটা পেয়েছিলে? নো মিস। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে পেয়েছো? নো মিস, আমি নেগেটিভ শুধু পেয়েছিলাম। আচ্ছা, নেগেটিভ শুধু পেয়েছো। আচ্ছা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, অ্যাসার্টিভ, আমাদের আজকের টপিকটা হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, আমরা সবগুলো পড়বো না, অল্প কিছু পড়বো। আচ্ছা, সেন্টেন্স কাকে বলে আমি একটু আগে এটা দেখাই। সেন্টেন্স কি, সেন্টেন্সের কাজ হলো মনের ভাব প্রকাশ করা। ঠিক আছে, আমরা যদি কোনো শব্দ এলোমেলো এলোমেলো করে বসিয়ে কথা বলি তাহলে অবশ্যই আমার কথা তোমরা বুঝতে পারবে না, পারবে? আমি যদি এখন তোমাকে বলি যে খাই ভাত আমি, তুমি বুঝতে পারছো না, বা আমার কথাগুলো এলোমেলো, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি। কিন্তু আমি যদি সেগুলো পাশাপাশি সুন্দর করে গুছিয়ে বলি যে আমি ভাত খাই, এটা হচ্ছে একদম গোছানো, তাই না? তুমি বুঝতে পারছো যে আমি ভাত খাচ্ছি, এরকম। তাহলে সেন্টেন্সের একটু ডেফিনিশন যদি আমরা দেখি, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। মানে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে নতুন কোনো আহ মনের ভাব প্রকাশ করলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। A group of words that gives a complete sense is called a sentence. একসাথে অনেকগুলো ওয়ার্ডস যখন পাশাপাশি বসে তখন সেটাকে আমরা বাক্য বলতে পারি। বাক্যকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, অর্থ ভেদে, মানে হচ্ছে বাই মিনিং আমরা বাক্যকে
পাঁচটা ভাগে ভাগ করতে পারি। বাই মিনিং আমরা বাক্যকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক, যেটা আমাদের সাধারণ কথাগুলোকে বোঝায়। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি ঘুম থেকে উঠি, আমি পড়তে বসি, এগুলোকে বলা হয় অ্যাসার্টিভ, মানে সাধারণ তথ্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? প্রশ্নবোধক, যা দ্বারা প্রশ্ন করা হয় সেটাকেই বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, অনুরোধ বা উপদেশ সূচক যে বাক্যগুলো আছে সেটাকে বলা হয় ইম্পারেটিভ। আদেশ, অনুরোধ, উপদেশ কোনগুলো? আমি তোমাকে বললাম যে যাও লাইটটা অফ করো, দয়া করে পানিটা খাও, তারপরে হচ্ছে এই কাজটা করো না। এই যে আমি তোমাকে আদেশ করলাম, অনুরোধ করলাম, উপদেশ দিলাম, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে অপটেটিভ কোনটা? অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদ। আমি তোমাকে দোয়া দিচ্ছি, বা এই যে বলি না মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ, মে ইউ লিভ লং, এই যে আমি তোমার জন্য ইচ্ছা প্রকাশ করছি, আশীর্বাদ দিচ্ছি, এটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স কোনটা? বিস্ময় বা আবেগসূচককে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে যেটা দ্বারা তুমি তোমার ভিতরের যে এক্সপ্রেশন সেগুলো বের হয়ে আসে। যেমন তুমি যখন কোনো কিছু দেখে খুব খুশি হয়ে, যেমন আমরা বলি যে ওয়াও, এই যে ওয়াও, এটা দ্বারা কি বোঝাচ্ছি? আমি বিস্ময়, আমি অবাক হয়েছি, আমি দেখে খুশি হয়েছি। আবার আমরা বলি যে আলাস, দ্য ম্যান ডাইড, মানে হচ্ছে খুবই দুঃখের বিষয় যে মানুষটা মারা গেছে। এই যে এগুলো দিয়ে যে আমরা কথাগুলো বোঝাই, এটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে আসি, প্রথমেই যেহেতু আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা অ্যাসার্টিভ একটু আসি। অ্যাসার্টিভ কি? যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি মানে হচ্ছে সাধারণ তথ্য প্রকাশ পায় সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল আছে কিছু, যেমন এই যে আই এম এ স্টুডেন্ট, কামাল প্লেস হকি, উই স হিম রাইটিং। এগুলো কি? প্রত্যেকটাই সাধারণ একটা তথ্য দিচ্ছে না, যে আমি একজন ছাত্র, কামাল হকি খেলে, তারপর হচ্ছে আমরা তাকে লিখতে দেখলাম, স্ক্রিনে কেউ দাগাবে না। এটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভেরই আবার অ্যাসার্টিভেরই দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম আর একটা হচ্ছে নেগেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্মগুলো যেগুলো হ্যাঁ বোধক, এই যে কামাল প্লেস হকি, কামাল হকি খেলে, এটা হ্যাঁ বোধক বোঝাচ্ছে। আর নেগেটিভ সেন্টেন্স কোনটা? যেটা দ্বারা না বোধক বোঝায়। যে সেন্টেন্স দিয়ে না বোধক অর্থ প্রকাশ পায় তাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। আমি আশা করি যে তুমি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। হ্যালো ওকে টাটি, মিস, লাইক টু রেসপন্স আমি এত করবে? বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা আছে কোনো কিছু? আর নো মিস। মিস, হোমওয়ার্কটা কি থাকবে? পড়া এখনো অনেক বাকি, বলে দেবো শেষে। আচ্ছা পারিশা, হ্যাঁ বলো। ম্যাম, নেগেটিভ সেন্টেন্সের যে চারটা গঠন আছে ওগুলা একটু রিপিট করেন। হ্যাঁ, ওটা আমি রিপিট করব, সমস্যা নেই। আচ্ছা রেহনুমা সাদাত বলো। মিস, আমরা যে এসডব্লিউ দিয়েছি ওটাতে কেউ কিছু হয়নি। তোমাদের এইচডব্লিউ তে তুমি স্টার ব্যাচের কথা বলছো, তাই তো? জি জি। আচ্ছা, আমাকে এখনো তোমাদের মিস জানায়নি, হ্যাঁ, তোমাদের গাইড টিচার আমাকে এখনো জানায়নি। আমি এটা নিয়ে পরে কথা বলবো। ওকে। ওকে। আচ্ছা পারিশা, তুমি চারটা স্ট্রাকচার বুঝোনি? ওকে। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমরা একটু দেখি। নেগেটিভ সেন্টেন্স আমরা চারটা ভাবে করতে পারি। একটা হচ্ছে বি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে, আর একটা ডু, ডাজ, ডিড ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে মডেল ভার্ব দিয়ে। নেগেটিভ সেন্টেন্সকে চারটা ভাবে গঠন করা যায়, একটা বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু, ডিড, ডাজ, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তিনটারই স্ট্রাকচার সেম থাকে, শুধু চেঞ্জ হয় হচ্ছে ভার্ব গুলো। যেমন এই যে যদি আমরা বি ভার্ব দিয়ে তৈরি করি তাহলে প্রথমেই আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। একটু মনে রাখতে হবে, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার এগুলোকে বলা হয় বি ভার্ব। এরপরে একটা নট বসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স এরপরে একটা নট বসবে। নটের পর তো সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না, সে কি করছে না সেটা লিখতে হবে। তাহলে তারপরে একটা অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে, আমরা অবজেক্টই ধরে নিচ্ছি। আই এম নট আ সিঙ্গার, আই সাবজেক্ট, এরপর এমটা হচ্ছে বি ভার্ব, নটটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের কারণে বসেছে, আর সিঙ্গারটা হচ্ছে অবজেক্ট। তারপর হচ্ছে তাহেরুন ওয়াজ নট আ রাইটার। আচ্ছা পারিশা, তুমি একটু আনমিউটই থাকবে, হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি আসলে বুঝতে পারছো কিনা। আমি আনমিউট করার আরেকবার সুযোগ দিচ্ছি, আনমিউটই থাকবে, মিউট করবে না নিজেকে।
হুম, আচ্ছা, বি ভার্ব দ্বারা কি বুঝতে পারলে পারিসা? জি ম্যাম। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্ব কোনগুলো? এই যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে সাবজেক্টের পরে একটা হ্যাভ ভার্ব বসবে, এরপরে যেহেতু নেগেটিভ সেন্টেন্স এই জন্য নো অথবা নট বসবে, একটা আর্টিকেল বসবে, এ অথবা অ্যান আর্টিকেল বসবে, দেন হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। যেমন আমি যদি একটু দেখাই, সাবজেক্ট হচ্ছে উর্মি, হ্যাভ ভার্ব হলে কোনটা বসবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে, তাই না? উর্মি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার সাথে হ্যাজ বসেছে। আর নেগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে হ্যাজ এর পরে আমরা নটটা ব্যবহার করব। এরপর রুলস অনুযায়ী এ অথবা অ্যান বসবে, মানে একটা আর্টিকেল বসবে, এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট কি? আমব্রেলা। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি এটা? জি ম্যাম। ওকে, এই দুটো একদম ক্লিয়ার? হ্যালো পারিশা। জি ওকে, এরপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্টের পরে আমরা ডু, ডাজ, ডিড দ্বারা নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। যেমন আমি ডু, ডাজ, ডিড কি? এই যে ডুটা হচ্ছে একটা ভার্ব, ডাজটা হচ্ছে একটা ভার্ব, এটা ডাজ হবে, আর এটা হচ্ছে ডিড, এগুলো হচ্ছে তিনটা ভার্ব, এগুলোকে বলা হয় ডু ভার্ব। হ্যাঁ, সাবজেক্টের পরে ডু, ডাজ, ডিড, এরপরে হচ্ছে নট বসবে। ডু, ডাজ, ডিড, এরপরে নট বসবে, নটের পরে একটা ভার্বের বেস ফর্ম বসবে, মানে হচ্ছে ভার্বের যে প্রথম ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা, বর্তমান যে কালটা সেটা বসবে, এরপরে হচ্ছে অবজেক্ট বসবে। যদি আমি একটু এক্সাম্পল দেখাই, রাখি, এটা হচ্ছে সাবজেক্ট, রাখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বর্তমান সময় বোঝাচ্ছে, এই জন্য এখানে ডাজ বসবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, ডাজের পরে একটা নট বসবে। এরপর ফিলটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হচ্ছে ফিল, এরপরে অবজেক্ট বসবে। অবজেক্ট কোনটা? ওয়েলটা হচ্ছে অবজেক্ট। এতটুকু বুঝতে পেরেছো পারিশা? আচ্ছা, এরপরে আসছি, এরপরে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ওট টু, ডেয়ার, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে একটা মডেল ভার্ব বসবে, এই যে যেগুলো পড়ালাম, যেগুলোর কথা বললাম, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। তার মানে সাবজেক্টের পরে একটা মডেল ভার্ব বসবে, মডেল ভার্বের পরে রুলস অনুযায়ী একটা নট বসবে, এরপর ভার্বের বেস ফর্ম বসে অবজেক্ট বসবে। আমি একটু এক্সাম্পল দেখাই, এই যে সাবজেক্ট হচ্ছে রফিক, রফিকের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে বলা হয় মডেল ভার্ব। এই যে ক্যান্ট বসেছে, কান্ট, ক্যান নটের শর্ট ফর্ম হচ্ছে কান্ট। এরপর ভার্বে বেস ফর্ম, ডিভাইডটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপরে অবজেক্ট হচ্ছে দ্য কেক, রফিক কান্ট ডিভাইড দ্য কেক, এটাকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব দ্বারা নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো পারিশা? জি ম্যাম। জি একদম ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আই হোপ নাই। এরপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা বোঝায় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। A sentence that asks a question is called an interrogative sentence. একটা সেন্টেন্স যেটা হচ্ছে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করে, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। যেমন আমি বলি না, যে আমরা বলি না হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেই বাক্যটা দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবো সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত দু ভাগে ভাগ হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা। কি কি বললাম? একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ
প্রোনাউন। অক্সিলারি ভার্ব কোনটাকে বলা হয়? এই যে একটু আগে আমরা দেখে আসলাম যে বি ভার্ব, এই যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপর হচ্ছে টু ডু ভার্ব মানে ডু ভার্ব, ডু ডাজ ডিড, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল ভার্ব ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস্ট ওট টু নিড ডিয়ার, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এই চারটা ফর্মকে, এই চারটা যে ফর্ম আছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই চারটাকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কোনগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, এই চারটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। তার মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এটাও অক্সিলারি, ডু ডাজ ডিড এটাও অক্সিলারি, হ্যাভ হ্যাজ হ্যাড এটাও অক্সিলারি, ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস্ট ওট টু নিড ডিয়ার, এই প্রত্যেকটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। এদের আলাদা আলাদা নাম আছে। যখন আমি বলবো যে এমটা কোন ভার্ব, তখন তুমি বলবে যে এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কোন ফর্ম? বি ভার্বের ফর্ম। ডাসটা কোন ভার্ব? ডাসটা হচ্ছে ডু ভার্বের অক্সিলারি ভার্বের ফর্ম। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? একটু হ্যান্ড রেজ করবে। ওকে, ভেরি গুড। এরপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে টু বি ভার্ব দ্বারা আমরা কিভাবে করতে পারি? যেমন হচ্ছে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার, এম দিয়ে শুরু হয়েছে, এমটা হচ্ছে বি ভার্ব, তাই না? এমটা হচ্ছে বি ভার্ব। যখন আমরা কোয়েশ্চেন করব তখন এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি ভার্বের ক্ষেত্রে এই এম ইজ আর ওয়াজ ওয়্যার সাবজেক্টের সামনে চলে আসবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যখন আমরা কোয়েশ্চেন করব তখন সাবজেক্টের সামনে এই ভার্বটা চলে আসবে। যেমন এম, এমটা হচ্ছে ভার্ব, ভার্বের পরেই দেখো সাবজেক্ট বসেছে, তারপরে বাকি অংশ। এরপর ওয়াজ রানার সিঙ্গার, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, সামনে বসে তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট বসেছে। আমি বোঝাতে পেরেছি? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? একটু হ্যান্ড রেজ করবে। আম্মু আমি আজকে বলে আসছি যে আমি আলম স্যারের কাছে ঘুরতে এসেছি। মানে বলতে পারে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। তিনটা কলাই কিন্তু কলেজ করতে পারে। তোমার যদি আমার লিখন স্যারের কাছে দাও, বল স্যারের কাছে দাও, গেট স্যারের কাছে দাও। হুম, এভাবে একইভাবে হচ্ছে টু ডু ভার্ব মানে ডু ভার্ব দ্বারাও আমরা একইভাবে করতে পারি। যেমন এই যে ডাস তুহিন গেট আপ আর্লি, ঠিক আছে, ডাস তুহিন গেট আপ আর্লি, যখন ডু ভার্ব ব্যবহার হবে তখন ডু ডাস ডিডটা সামনে চলে আসবে। এরপর হ্যাভ ভার্ব, যখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তখন কি হবে? হ্যাভ ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে মূল থিম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব চলে আসবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? হ্যালো, ওকে। তাহলে মডেল ভার্বের ক্ষেত্রেও সেম জিনিসটাই আছে। উইল সাকিব প্রে টু আল্লাহ, সাকিব কি আল্লাহর কাছে প্রার্থনা করবে? শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব না? ঠিক আছে, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এরপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা ফর্ম কি আছে? দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব দিয়ে। যেমন হোয়াট ইজ হি, তিনি কি করেন? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়? হোয়াট ডিড রুমা ওয়ান্ট, রুমা কি চেয়েছিল? এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব। এই যে হোয়াট, হাউ, হোয়াট, দেন হচ্ছে হুইচ, ওয়েন, হাউ, এগুলো প্রত্যেকটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব বলা হয়। সোজা বাংলা কথায় WH কোশ্চেন বোঝো তোমরা?
WH কোয়েশ্চেন বোঝো? WH মানে হচ্ছে এই যে হু, হোয়াট, হাউ, হোয়ার, হুইচ, এগুলো যে আছে এগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। এই WH কোয়েশ্চেন দ্বারাও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ক্লাস, হাউ ওল্ড আর ইউ, হাউ আর ইউ, এগুলো প্রত্যেকটাকে বলা হয় WH কোয়েশ্চেন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। এবার আমি একটু তোমাদেরকে দেখাই যে আসলে আমরা যে তিনটা পড়লাম এই তিনটাকে কিভাবে একটা থেকে আরেকটা ফর্মে আনা যায়। এই যে আই প্লে ফুটবল, আইটা সাবজেক্ট, খুব ভালো করে দেখো, কারো মনোযোগ যদি অন্যদিকে থাকে আমি সেকেন্ড টাইম আর বোঝাবো না। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাধারণ তথ্য দিবে, এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি আছে এখানে? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, ফুটবলটা অবজেক্ট। এটা অ্যাসার্টিভে আছে। অ্যাসার্টিভ থেকে আমি নেগেটিভ করলে কি হবে? আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই এর সাথে তখন ডু ভার্ব বসবে। আই এর সাথে কি ভার্ব বসবে? ডু ভার্ব। কেন ডু ভার্ব বসলো? আই প্লে ফুটবল, এখানে প্লে একটা ভার্ব আছে, কিন্তু তার আগে কি অন্য কোনো ভার্ব আছে? কোনো বি ভার্ব আছে? কোনো হ্যাভ ভার্ব আছে? কোনো মডেল অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে যখন কোনো বি ভার্ব থাকবে না, কোনো হ্যাভ ভার্ব থাকবে না, কোনো মডেল ভার্ব থাকবে না, তখন আমরা সেই জায়গায় ডু, ডাজ, ডিড মানে ডু ভার্ব ব্যবহার করব। যেমন আই প্লে ফুটবল, এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেই, হ্যাভ, হ্যাজ, হ্যাড নেই, ক্যান, কুড, উইল, উড, মাস্ট এগুলো নেই। যখন এগুলো কোনোটাই থাকবে না তখন আমরা কি ব্যবহার করব? ডু, ডাজ, ডিড। আমি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ওকে। এখন যখন এই আমি নেগেটিভ করলাম যে আই ডু নট প্লে ফুটবল, এটা নেগেটিভ করব কিভাবে? অ্যাসার্টিভের সময় যে সাবজেক্ট ছিল সাবজেক্টটাকে ঠিক রাখবো, আই আই থাকবে। যেহেতু এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মাইট এগুলো নেই, তাহলে আমরা এখানে একটা ডু ভার্ব নিব। আই এর পরে ডু বসবে, এরপর প্লে। তাহলে নেগেটিভ সেন্টেন্স বলেছে, আই এর পরে ডু বসবে, ডু এর পরে একটা নট বসবে, দেন বাকি অংশ যা আছে তাই থাকবে। আচ্ছা, ওপো সিপিএইচ, বাবা তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, একদিনে বুঝবে না। আমি আজকে পড়াচ্ছি, তুমি রেকর্ড ক্লাস দেখবে, তুমি বাসায় একটু এক্সাম্পল গুলো খাতায় লিখবে, তখন তুমি বুঝতে পারবে। আর যেটা একান্তই বুঝতে পারবে না, মিস তো আছি, নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? একবারে তো 1 ঘন্টায় আমি যা পড়াবো সব তো মাথায় ঢুকবে না, তাই না? আচ্ছা, এরপরে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্স যেটা আছে, আই ডু নট প্লে ফুটবল, এখানে এখন আমাদের কি একটা অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে একটা অক্সিলারি ভার্ব অথবা একটা WH কোয়েশ্চেন লাগে। তাহলে এখানে কি আছে? একটা অক্সিলারি ভার্ব, ডু ভার্ব আছে। তাহলে আমরা ডুটাকে সামনে নিয়ে আসব, নিয়ে এসে সাবজেক্টটাকে পিছনে দিয়ে বাকি অংশ যা আছে তাই রাখবো, কিন্তু শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাধারণ একটা বিবৃতি দিবে। আমরা সাধারণ একটা বিবৃতি নিছি এখানে যে শি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এখন শি রিডস আ বুক আছে, এটাকে আমি নেগেটিভ করব। শি রিডস আ বুক মানে হচ্ছে সে বই পড়ে। আমি যদি এটাকে নেগেটিভ করি মানে না বোঝো, তাহলে হবে কি? যে সে বই পড়ে না। সে বই পড়ে না, আমি এটাকে ইংরেজিতে কি লিখবো? শি ডাজ নট রিড আ বুক। শি ডাজ নট রিড আ বুক। হ্যাঁ বোধক মানে যখন বোঝা, এটা হচ্ছে পজিটিভ বোঝাচ্ছে, শি রিডস আ বুক, সে বই পড়ে। আর শি ডাজ নট রিড আ বুক মানে হচ্ছে সে বই পড়ে না। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পেরেছো? কার্টিলা, এতটুকু বুঝতে পেরেছো? একটু হ্যান্ড রেজ করলেই হবে। হ্যালো টার্টিলা। ওকে। এবার যখন আমি এটাকে নেগেটিভ করলাম যে শি ডাজ নট রিড আ বুক, আমাকে বলা হলো এই নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। আমরা নেগেটিভ থেকে এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব?
আমরা শুধুমাত্র কোনো কিছুতে হাত দেব না, আমরা শুধু এই যে ডাসটাকে, অক্সিলারি ভার্বটাকে, এটাকে সাবজেক্টের সামনে নিয়ে যাব। সাবজেক্ট কোনটা? শি। শি এর সামনে আমরা ডাসটাকে বসিয়ে দেব, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেব, ব্যাস হয়ে গেল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? বাকিরা একটু হ্যান্ড রেজ করো, আর যদি হ্যান্ড রেজ না করো তাহলে বুঝবো যে বুঝতে পারোনি কিছুই। মাত্র 3 জন বুঝলো। তারটিলা, তাহিয়া, ইরাত, পারিসা, লুবাবা, তানিশা, জাস্ট এই কয়জন? আর কেউ পুরো ক্লাসটাতে কিচ্ছু বুঝলে না? স্ট্রেঞ্জ। আচ্ছা, যদি নাও বুঝে থাকো কোনো সমস্যা নেই, আমাদের এই ক্লাসটা তো রেকর্ড ক্লাস হয়েছে, তাই না? আমাদের রেকর্ড ক্লাসটা তোমরা আরেকবার দেখবে, একবার দেখবে বুঝতে পারবে না, দ্বিতীয়বার আরেকবার দেখবে, তাও যদি বুঝতে না পারো তৃতীয়বার আরেকবার দেখবে। দেখার পরে কি করবে জানো? প্রত্যেকটা সেন্টেন্স যে আমরা পড়লাম, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এগুলো খাতায় লিখবে। লেখার পরে এই যে নেগেটিভ সেন্টেন্সকে আমরা কয়ভাবে মেক করতে পারি বা বানাতে পারি সেটা লিখবে। লেখার পরে নিচে এক্সাম্পল লিখবে। লিখে ভালো করে দেখবে যে তুমি যেটা লিখেছো সেটার সাথে এক্সাম্পলটা যাচ্ছে কিনা। আমি কি বোঝাতে পারলাম কিভাবে করবে? দেখার পর যখন তুমি একটু একটু বুঝতে পারলে, বোঝার পরে তুমি কি করবে, এরকম করে শেষে লিখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে নিচে লিখবে নেগেটিভ সেন্টেন্স, তার নিচে লিখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেখার পরে তুমি একদম সোজা একটা সেন্টেন্স লিখবে যে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমি যে এখন আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাসার্টিভ। আমি ভাত খাই না, তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস, তাই না? এখন আমি ভাত খাই, আমি ভাত খাই না, এবার আমি নিজেকেই প্রশ্ন করবো যে আমি কি ভাত খাই? তাহলে আমার উত্তরটা কিভাবে সাজাবো আমি? ডু আই ইট রাইস। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? ওকে। আচ্ছা, বুঝতে পারিনি আরিবা, অপু, সাম্য, সিয়াম, আর কে বুঝতে পারিনি? এই জাস্ট এই 4জনই বুঝতে পারিনি। ওকে, সমস্যা নাই। আরেকবার একটু বাসায় দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো, ওইটা মার্ক করে রাখবে, আমাকে নেক্সট ডে ক্লাসে বলবে, আমি বলে দেব যে আসলে কোনটা সমস্যা বা কি, সলিউশন দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, পারিসা একটু কথা বলবে। হ্যাঁ পারিসা, বলো বলো। ম্যাম হোমওয়ার্ক কি? আচ্ছা, আমি হোমওয়ার্কটা বলছি। এই যে আমি যেটা পড়ালাম সেন্টেন্স, তোমরা সেন্টেন্সের ডেফিনেশনটা বলবে। সেন্টেন্স কত প্রকার, মানে এই যে আমরা বললাম না যে বাই মিনিং বা অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, এটা বলবে। বলার পরে আমরা আজকে কি পড়েছি? অ্যাসার্টিভ পড়েছি, ইন্টারোগেটিভ পড়েছি, আর হচ্ছে নেগেটিভ পড়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন বলবে, বলে 2-3টা এক্সাম্পল বলবে। দেন নেগেটিভ সেন্টেন্সটা বলবে, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে, নেগেটিভ সেন্টেন্সকে আমরা কি কি ভাবে মেক করতে পারি, কয়টা ভাবে নেগেটিভ সেন্টেন্সকে বানানো যায়, 4টা ভাবে, তাই না? একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর একটা হচ্ছে মডেল ভার্ব। এটা গেল। দেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কি ভাবে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কয় ভাবে মেক করা যায়, 2 ভাবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রোনাউন অথবা অ্যাডভার্ব দিয়ে বা WH কোয়েশ্চেন দিয়ে। Pause. ও আচ্ছা, WH কোয়েশ্চেন দিয়ে, ঠিক আছে। দেন কোন 4টাকে আমরা আসলে অক্সিলারি ভার্ব বলি, এটা পড়বে। আর
বি ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব কোনগুলো, ডু ভার্ব কোনগুলো, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, এই চারটা বিষয় একদম সারা মুখস্থ করবে। আমি যদি তাহিয়াকে জিজ্ঞাসা করি যে তাহিয়া বি ভার্ব কোনগুলো, তাহিয়া যেন বলতে পারে যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে ম্যাম বি ভার্ব বলা হয়। দেন আমি যদি পারিসাকে জিজ্ঞাসা করি যে হ্যাভ ভার্ব কোনগুলো, পারিসা যেন একবারই উত্তর করতে পারে যে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। আমি যদি ইরাদকে প্রশ্ন করি যে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, ইরাদ যেন আমাকে বলতে পারো না দেখে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। আমি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা শুনতে যতটা বেশি বড় মনে হলো, তোমরা যদি বাসায় একবার জাস্ট লিখে প্র্যাকটিস করে দেন ভিডিও করা শুরু করো, এটা আমার মনে হয় না 1 মিনিটের বেশি এটা সময় নিবে। ঠিক আছে? ওকে। আর যার যেটা সমস্যা থাকবে অবশ্যই নোট করে রাখবে, আমি তাকে দিয়ে দেব, সমস্যার সলিউশন দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ।